আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? কে কোথা থেকে ক্লাসটা দেখতেছে একটু কমেন্টে জানাই, ভিডিও বাইকে একটু জানাই যে ক্লাসটা কে কোথা থেকে দেখতেছে। আর সবাই কেমন আছো? ক্লাসটা যারা দেখতেছে সবাই কেমন আছো? আর তোমরা ক্লাসে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা চাইলে ক্লাসটা একটু মেনশন করতে পারো। সুমাইয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। জান্নাত আসসালামু আলাইকুম। আকবর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা সালাম দিচ্ছ সবার সালাম এক করতে নিয়ে গেলাম। যা আসসালামু আলাইকুম আসসালাম। আমি হালকা একটু অসুস্থ। আমরা আজকে ক্লাস নিব সমাসের উপর 2 নাম্বার ক্লাস নিব আজকে। প্রথম ক্লাস নিয়েছিলাম সমাসের উপর তোমাদের। প্রথম ক্লাসে তোমাদের সমাসে কি কি পড়াইছিলাম? প্রথম ক্লাসে তোমাদের সমাসে অনেকগুলা টপিক পড়াইছিলাম। অনেকগুলা টপিক বলতে সমাসটা আমরা কিভাবে চিনতে পারি ওইটা দেখেছিলাম। সমাস প্রথম ক্লাসে আমরা সমাস পরিচিতি পড়লাম। সমাস পরিচিতি প্রথম ক্লাসে তোমাদের কি দেখছি? সমাস পরিচিতি দেখছি। প্রথম ক্লাসে সমাস পরিচিতি দেখছি এবং পরীক্ষাতে কিভাবে আসতে পারে সমাস, সমাস পরীক্ষাতে কিভাবে আসতে পারে ওইটা দেখলাম। তারপর দেখলাম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস এই দুইটা নিয়ে ক্লাস আমরা প্রথম ক্লাসে আলোচনা করলাম। আর আজকে আমরা আলোচনা করব কি? সমাস ক্লাস 2। তো সমাস ক্লাসে 2 তে তোমরা কি কি পাবা? তোমরা পাবা দ্বিগু সমাস। কি পাবা? দ্বিগু সমাস পাবা। কর্মদ্বারয় সমাস। কর্ম দ্বারায়। তোমাদের ভালো রেসপন্স থাকলে পরে মনে হচ্ছে অব্যয়টাও দেখাবো। অব্যয় পাবো। এইগুলো পাবা তোমরা। এর আগে তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে কোন সমাসের কোন পদ প্রধান। আশা করি এটা মনে আছে। তো তোমরা সবাই একটু জটপট একটু নড়ে চড়ে বসো এবং ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো এবং খাতা কলম সামনে নিয়ে বসো। খাতা কলম সামনে নিয়ে জটপট বসে যাও। ক্লাসটা এখন আমরা শুরু করে দেব। তো প্রথম তোমাদের কাছে কোশ্চেন যে দ্বিগু সমাসের কোন পদ প্রধান? দ্বিগু সমাসের কোন পদ প্রধান? কোন পদ প্রধান? এই কোশ্চেনটা সবাই একটু রেসপন্স করো যে দ্বিগু সমাসের কোন পদ প্রধান। দেখি দ্বিগু সমাসের কোন পদ প্রধান। গত ক্লাসে আমরা সমাসের উপর মোটামুটি সবগুলা সমাসের কোন পদ প্রধান, কোন সমাস কিভাবে হয়, সমাস পরিচিতি এগুলো দেখে ফেলছি। তো আজকে আমি তোমাদেরকে আবার দ্বন্দ্ব সমাসও দেখছি। কোশ্চেন হচ্ছে কি দ্বিগু সমাসের কোন পদ প্রধান? সবাই একটু কমেন্টে জানাই যে দ্বিগু সমাসের কোন পদ প্রধান। পরপদ। তাহলে তোমাদের মনে আছে? তার মানে তোমরা কি পড়াশোনা ভাষায় করতেছো? তোমাদের কি মনে আছে পড়াশোনা ভাষায় করতেছো? তো পড়াশোনা ভাষায় করতেছো। আমরা তাহলে আবার ক্লাস করি। অনেকে চলে আসছো ক্লাসে। আমরা মূল আলোচনায় চলে যাই ক্লাসের। আজকের ক্লাসের মূল আলোচনা শুরুতে আমরা দেখব দ্বিগু সমাস। শুরুতে আমরা কি দেখব? দ্বিগু সমাস। শুরুতে আমরা দেখব দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি বা দ্বিগু সমাস কাকে বলে? এই যে দ্বিগু সমাস, এই দ্বিগু শব্দের অর্থ হচ্ছে সমষ্টি। দ্বিগু শব্দের অর্থ কি? এই দ্বিগু শব্দের অর্থ হচ্ছে সমষ্টি বা সমাহার। কি বললাম? দ্বিগু শব্দের অর্থ সমষ্টি অথবা কি বোঝায়? সমাহার বোঝায়। দ্বিগু শব্দের অর্থ কি বোঝায়? সমষ্টি বা সমাহার বোঝায়। দ্বিগু শব্দের অর্থ সমষ্টি বা সমাহার বোঝায়। সহজ ভাষায় যদি বলো যে কোনো কিছুর কি মিলিত রূপ, কোনো কিছুর কি মিলিত রূপ। অনেকগুলো বিষয় থাকবে, সবগুলা বিষয় একত্রে এসে মিলিত হবে বা সবগুলো একত্রে এসে যোগ হবে। যদি সবগুলো একত্রে এসে যোগ হয় বা সবগুলো একত্রে এসে মিলিত হয় তখন তাকে আমরা বলি কি? দ্বিগু সমাস বা সমষ্টি। দ্বিগু সমাসে পরপদ প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। পরপদ প্রধান। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। আর এই দ্বিগু সমাসে পরপদে কি বলছি? পরপদে এই যে পরপদ প্রধান থাকবে, পরপদ প্রধান থাকবে এবং পূর্ব পদের সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? পূর্ব পদে সংখ্যা থাকবে। পূর্বপদে সংখ্যা থাকবে। যদি পরপদ প্রধান হয় এবং পূর্ব পদের সংখ্যা থাকে তখন সেটা দ্বিগু সমাস। তখন সেটা কোন সমাস? দ্বিগু সমাস। কি বললাম? যে পরপদ প্রধান, পরপদ প্রধান
এবং পূর্ব পদে কি থাকবে সংখ্যা থাকবে পূর্ব পদে সংখ্যা থাকবে যদি পূর্ব পদে সংখ্যা থাকে এবং পরপদ প্রধান হয় তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা দ্বিগু সমাস মাথায় রাখতে হবে পরপদ অর্থ দিবে কোন পদ অর্থ দিবে পরপদ অর্থ দিবে যদি পরপদ অর্থ দেয় এবং পূর্বপদ যদি প্রধান হয় পূর্ব পদে যদি সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু সমাস তাহলে সেটা কি সমাস তাহলে সেটা দ্বিগু সমাস পরপদ অর্থ দিবে এবং কি পূর্ব পদে সংখ্যা থাকবে তাহলে সেটা দ্বিগু সমাস দেখো সমস্ত পদে কি বলছি সমস্ত পদে যদি সমস্ত আমরা যখন ব্যাস বাক্য করব ব্যাস বাক্য করব তখন সমস্ত পদে এবং ব্যাস বাক্যে কি লিখতে হবে ব্যাস বাক্যে কি লিখতে হবে আমরা ব্যাস বাক্য করার সময় সর্বশেষে দিব আমরা সমাহার কি দিব সমাহার যোগ করব কি যোগ করব সমাহার যোগ করব ব্যাস বাক্যে আমরা কি যোগ করব সমাহার যোগ করব কি বলছি যে দ্বিগু সমাসের ব্যাস বাক্যে আমরা কি যোগ করব সমাহার যোগ করব কি যোগ করব সমাহার যোগ করব দ্বিগু সমাসে আমরা ব্যাস বাক্যে কি করব সমাহার যুক্ত করব সমস্ত পদে যদি আনি থাকে সমস্ত পদে কি বলছি আনি সমস্ত পদে যদি আনি থাকে তাহলে ব্যাস বাক্যে আমরা কি দিব সমস্ত পদে যদি আনি থাকে তাহলে ব্যাস বাক্যে আমরা দেব আনা কি দিব ব্যাস বাক্যে আনা সমস্ত পদে যদি আনি থাকে তাহলে ব্যাস বাক্যে আমরা কি দিব আনা দিব আর সমস্ত পদে যদি পদ থাকে কি থাকে পদ তাহলে আমরা ব্যাস বাক্যে দিব পদী ব্যাস বাক্যে কি দিব পদী কি বললাম সমস্ত পদে আনি থাকলে ব্যাস বাক্যে আমরা কি দেব আনা সমস্ত পদে যদি পদ শব্দটা থাকে তাহলে আমরা ব্যাস বাক্যে দেব কি পদী সমস্ত পদে যদি শের শব্দটা থাকে শের সমস্ত পদে যদি কি থাকে শের শব্দটা থাকে তাহলে আমরা ব্যাস বাক্যে দেব সুরি ব্যাস বাক্যে আমরা কি দেব সুরি সমস্ত পদে যদি অব্দ শব্দটা থাকে সমস্ত পদে অব্দ শব্দটা থাকলে আমরা ব্যাস বাক্যে দেব অব্দি ব্যাস বাক্যে আমরা কি দেব অব্দি সমস্ত পদে কি থাকবে অব্দ তাহলে আমরা ব্যাস বাক্যে কি দেব অব্দি সমস্ত পদে যদি বর্ষ শব্দটা থাকে সমস্ত পদে কি থাকে বর্ষ এই বর্ষ শব্দটা যদি সমস্ত পদে থাকে তাহলে আমরা দেব কি আমরা দেব সেটা বর্ষি সমস্ত পদে যদি বর্ষ শব্দটা থাকে তাহলে আমরা কি দেব বর্ষি কি বললাম সমস্ত পদে দ্বিগু সমাসের সমস্ত পদে দ্বিগু সমাসের সমস্ত পদে যদি আনি শব্দটা থাকে তাহলে আমরা ব্যাস বাক্যে দেব আনা আর সমস্ত পদে যদি পদ শব্দটা থাকে ব্যাস বাক্যে দেব পদী সমস্ত যদি শের শব্দটা থাকে ব্যাস বাক্যে দেব সুরি সমস্ত পদে অব্দ শব্দটা থাকলে ব্যাস বাক্যে দেব অব্দি সমস্ত পদে বর্ষ শব্দটা থাকলে ব্যাস বাক্যে দেব কি বর্ষি ব্যাস বাক্যে কি দেব বর্ষি সমস্ত পদে যদি বট শব্দটা থাকে কি শব্দ দেখো সমস্ত পদে যদি বট শব্দটা থাকে বট সমস্ত পদে বট শব্দ থাকলে আমরা ব্যাস বাক্যে দেব বটি কি দেব বটি সমস্ত পদে যদি বট কি থাকে বট শব্দটা থাকে তাহলে আমরা কি দেব বটি ব্যাস বাক্যে কি দেব বটি সমস্ত পদে যদি নদ শব্দটা থাকে কি থাকে নদ তাহলে আমরা ব্যাস বাক্যে দেব নদী ব্যাস বাক্যে কি দেব আমরা নদী কি বললাম যে সমস্ত পদে যদি বট শব্দটা থাকে তাহলে আমরা ব্যাস বাক্যে কি দেব বটি আর সমস্ত পদে যদি নদ শব্দটা থাকে তাহলে আমরা কি দেব নদী আর সমস্ত পদে সর্বশেষে আমরা কি যোগ করব সমাহার কি যোগ করব সমাহার সমস্ত পদে আমরা সর্বশেষে কি যোগ করব সমাহার যোগ করব এগেইন দেখো দ্বিগু সমাস এই দ্বিগু সমাসে কোন পদ প্রধান পরপদ প্রধান কোন পদ প্রধান পরপদ প্রধান কি বলছি যে দ্বিগু সমাসে কোন পদ প্রধান পরপদ প্রধান এই দ্বিগু সমাসে পূর্ব পদে কি থাকবে পূর্ব পদে সংখ্যা থাকবে পূর্ব পদে কি থাকবে সংখ্যা থাকবে পূর্ব পদে কি থাকবে সংখ্যা থাকবে পূর্ব পদে কি থাকবে সংখ্যা থাকবে দ্বিগু সমাসের পূর্ব পদে কি থাকবে সংখ্যা থাকবে এবং পরপদ প্রধান থাকবে পরপদ প্রধান থাকবে যদি পূর্ব পদে সংখ্যা থাকে এবং পরপদ অর্থ দেয় তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা দ্বিগু সমাস পরপদ প্রধান থাকে এবং পূর্ব পদে কি অর্থ দেয় তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা দ্বিগু সমাস তাহলে সেটা কোন সমাস তাহলে সেটা দ্বিগু সমাস ওকে এবার দেখো আমরা एग्जांपले যাই এতটুকু আলোচনা তোমরা বুঝতে পারছো এই যে এতটুকু আলোচনা করলাম যে দ্বিগু সমাসটা কি দ্বিগু সমাসে পূর্ব পদে কি থাকবে সংখ্যা থাকবে এবং পরপদে কি থাকবে পরপদ অর্থ দিবে দ্বিগু সমাসে পূর্ব পদে সংখ্যা থাকবে পরপদ অর্থ দিবে তাহলে সেটা দ্বিগু সমাস আর দ্বিগু সমাসে যখন আমরা ব্যাক বাক্য করব তখন কি যোগ করব সমাহার যোগ করব কি যোগ করব সমাহার যোগ করব আচ্ছা এবার দেখো আমি বললাম যে কি দু আনা তার মানে এই যে দু আনা দু একটা কি সংখ্যা আর এখানে দু আনা বলতে আনাটাকে বোঝাচ্ছে কাকে বোঝাচ্ছে আনাটাকে বোঝাচ্ছে অর্থাৎ কি পরপদ অর্থ দিচ্ছে তাহলে দু আনা একটা সংখ্যা আছে
সংখ্যাটা কোথায় আছে? পূর্ব পদে আছে। আর যদি আমার পূর্ব পদের সংখ্যা থাকে তাহলে সেটা আমি কি বলছিলাম? দ্বিগু সমাস। তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। আর এটা যদি আমি ব্যাস বাক্য করি তাহলে কি হবে? আনা থাকলে কি হয়ে যায়? আনি হয়ে যায়। ব্যাস বাক্যে কি হয়ে যায়? আনি হয়ে যায়। তখন বললাম তাহলে কি দু আনির সমাহার। যদি আনা থাকে তাহলে হয়ে যায় কি, সরি, যদি কি হয় আনা থাকে, আনি থাকে তাহলে আনা হয়ে যাবে, সরি, আনি থাকলে আনা হয়ে যাবে। তাহলে দু আনার সমাহার। এবার দেখো আমি বললাম কি তে মাতা, কি বললাম? তে মাতা। তে মাতা, দেখো তে, তে একটা কি সংখ্যা, তে একটা কি সংখ্যা, যেহেতু তে একটা সংখ্যা। আর এইখানে আমরা তে এই সংখ্যা অর্থাৎ কি তিন সংখ্যাটাকে বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি কাকে? মাতাটাকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? মাতারটাকে। তার মানে কি কি হবে? তে মাতার সমাহার বা তিন মাতার সমাহার। কি বলছি? এটা কি হয়ে যাবে? তে মাতা, অর্থাৎ কি বলছি? তিন মাতার কি সমাহার, তিন মাতার সমাহার, সমাহার। তাহলে কি বললাম যে পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে এবং পরপদ অর্থ দিবে। যদি পূর্বপদে সংখ্যা থাকে এবং পরপদ অর্থ দেয় তাহলে সেটা কি দ্বিগু সমাস। তাহলে সেটা কি দ্বিগু সমাস। যদি পূর্বপদ অর্থ দেয় এবং পরপদ প্রধান থাকে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে দ্বিগু সমাস। দেখো আমি বললাম যে ত্রিফলা, ত্রিফলা, তাহলে কি হবে? তিন ফলের সমাহার বা ত্রিফলের সমাহার। পূর্বপদে কি আছে? সংখ্যা আছে। আমি বললাম কি ত্রিপদী, কি বললাম? ত্রিপদী। তাহলে ত্রিপদী, তাহলে এটা হয়ে যাবে কি ত্রিপদী বা তিন পদের সমাহার। কি বলছি? এটা কি হয়ে যাবে? যে ত্রিপদী, অর্থাৎ কি তিন পদের। আমি কি বলছিলাম যে পদী যদি থাকে, সমস্ত পদে যদি পদী থাকে তাহলে ব্যাসবা কি হয়ে যাবে? পদ হয়ে যাবে। তার মানে কি তিন পদের সমাহার, তিন পদের সমাহার, তিন পদের সমাহার। তার মানে কি বললাম যে ত্রিফলা, ত্রি একটা সংখ্যা, ত্রিপদী, ত্রি একটা সংখ্যা। তো যদি পূর্ব পদে যদি সংখ্যা থাকে এবং পরপদ যদি অর্থ দেয় তাহলে সেটা কোন সমাস? তাহলে সেটা দ্বিগু সমাস। আচ্ছা এবার বেশ কয়েকটা দেই, দেখো এবার বললাম যে কি ত্রিরত্ন, ত্রিরত্ন, ত্রিরত্ন বলতে পারি আমরা কি যে ত্রিলোক, ত্রিলোক বলতে পারি ত্রিভুবন, ত্রিভুবন, ত্রিরত্ন, ত্রিলোক, ত্রিভুবন। আমরা বলতে পারি কি যে চৌরাস্তা, চৌরাস্তা বলতে পারি কি? বলতে পারি যে চৌরাস্তা, বলতে পারি পশুরি, বলতে পারি পশুরি। তার মানে দেখো এই যে এক্সাম্পল গুলো দিলাম, ত্রিরত্ন, ত্রিরত্ন মানে কি তিনটা রত্ন বোঝাচ্ছে। তার মানে তিন রত্নের সমাহার, তিন রত্নের সমাহার। পূর্বপদের সংখ্যা আছে ত্রিলোক, পূর্বপদের সংখ্যা আছে ত্রিভুজ, পূর্বপদের সংখ্যা আছে ত্রিভুবন, পূর্বপদের সংখ্যা আছে চৌরাস্তা, পূর্বপদে কি আছে? সংখ্যা আছে পশুরি। এই যে পশুরি মানে কি পাঁচ শেরের সমাহার। সরি থাকলে আমরা ব্যাসবাক্যে কি বলছিলাম? শের হয়ে যাবে। কি হয়ে যাবে? শের। তাহলে নিয়ে হয়ে যাবে কি পাঁচ শেরের সমাহার, পাঁচ শেরের সমাহার, পাঁচ শেরের কি সমাহার। তার মানে কি এই যে সুরি আছে হয়ে গেছে কি শের। তার মানে এই যে এক্সাম্পল গুলা যে ত্রিরত্ন, ত্রিলোক, ত্রিভুবন, চৌরাস্তা, পশুরি, এই সবগুলাই কি? এই সবগুলার কি পূর্বপদে কি আছে? সংখ্যা আছে। আর পূর্বপদে যদি সংখ্যা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে দ্বিগু সমাস। পূর্বপদের সংখ্যা থাকবে এবং কি পরপদ অর্থ দিবে। যদি পূর্বপদ সংখ্যা থাকে এবং পরপদ অর্থ দেয় তাহলে সেটা কি হয়ে যাবে? দ্বিগু সমাস। তার মানে এই সবগুলো এক্সাম্পলই কি দ্বিগু সমাস। সবগুলো এক্সাম্পল কি দ্বিগু সমাস। আমি বলতে পারি কি সপ্তাহ, সপ্তাহ। তার মানে সপ্তাহ মানে কি সপ্তাহের সমাস, মানে 7 দিনের সমাস। 7 দিন যদি একত্রিত করি তাহলে সেটা হয় কি একটা সপ্তাহ হয়। তার মানে কি সপ্তাহ মানে কি 7 দিনের সমাস, মানে কি সপ্তাহের সমাহার। আমি বলতে পারি এরকম ভাবে কি বলতে পারি যে শতাব্দী, কি বলতে পারি? শতাব্দী, শতাব্দী, শতাব্দী মানে কি শত অব্দের সমাস, শত অব্দের সমাস, শতাব্দী। এরকম বলতে পারি। দেখো দুইটা ব্যতিক্রম আছে, একটা হচ্ছে পঞ্চনদ, একটা হচ্ছে কি একটা হচ্ছে পঞ্চনদ। অর্থাৎ কি পঞ্চনদ মানে হচ্ছে পঞ্চনদীর সমাহার, আর একটা হচ্ছে পঞ্চবট, পঞ্চবটি, পঞ্চবটি, পঞ্চবটি। তো পঞ্চনদ এবং পঞ্চবটি কি পঞ্চনদ মানে কি 5টা নদের সমাহার, পঞ্চবটি মানে কি 5টা বটের সমাহার, 5টা বটের সমাহার। তার মানে আমরা কি বলতে পারি এগুলো আসলে কি সবগুলাই কি দ্বিগু সমাস, সবগুলাই কি দ্বিগু সমাস। কারণ কি পূর্বপদে কি আছে? সংখ্যা আছে। পূর্বপদে কি আছে? সংখ্যা আছে। সপ্তাহ পূর্বপদে কি আছে? সংখ্যা আছে। শতাব্দী পূর্বপদে কি আছে? সংখ্যা আছে।
ত্রিরত্ন পূর্বপদের সংখ্যা আছে, ত্রিলোক পূর্বপদের সংখ্যা, ত্রিভুবন, চৌরাস্তা, পরশুরি সবগুলাতে কি পূর্বপদের সংখ্যা আছে, সবগুলাই কি পূর্বপদে কি আছে সংখ্যা আছে। আর যদি পূর্বপদের সংখ্যা থাকে তাহলে সেটা কি সমাস, তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস, তাহলে সেটা কি দ্বিগু সমাস। এটা কি ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে সবাই একটু কমেন্টে লিখে যে হ্যাঁ ভাই এটা বুঝতে পারছি। যদি সবাই বুঝতে পারি তাহলে সবাই লিখে যে হ্যাঁ বুঝতে পারছি ভাই। সবাই একটু কমেন্টে জানাই যে বুঝতে পারছি কিনা। সবাইকে এটা বুঝতে পারছি যে পূর্বপদে কি থাকবে সংখ্যা থাকবে এবং কি পরপদ প্রধান থাকবে। যদি পূর্বপদের সংখ্যা থাকে তাহলে পরপদ যদি প্রধান হয় তাহলে সেটা কি দ্বিগু সমাস, তাহলে সেটা কি সমাস দ্বিগু সমাস। সবাই একটু জানাই দেই যে বুঝতে পারছি কিনা। ক্লিয়ার ভাইয়া? ওকে ডান। তাহলে এবার যদি তোমরা যদি বুঝে থাকো তাহলে বেশ কয়েকটা এক্সাম্পল দেই, দেখি তোমরা পারো কিনা, দেখি তোমরা পারো কিনা। বললাম দুতালা, দুতালা সরি দুতালা, বললাম দুনলা, কি বললাম দুতালা দুনলা, এইগুলা কি দ্বিগু সমাস হবে কি হবে না? যদি হয় তাহলে লিখবা ইয়েস, আর যদি না হয় তাহলে নো। যদি হয় ইয়েস, না হলে নো। সবাই কমেন্টে জানাই যে সবাই কমেন্টে জানাই যে দুতালা দুনলা এগুলা কি দ্বিগু সমাস হবে কি হবে না? যদি হয় তাহলে সবাই কমেন্টে ইয়েস লিখবা, আর যদি না হয় সবাই কমেন্টে নো লিখবো। যদি হয় সবাই কমেন্টে ইয়েস লিখবা, আর যদি না হয় সবাই কমেন্টে কি নো লিখবো। যেটা কোয়েশ্চেন করছে এটা সবাই আনসার করে। কি বলছি যে দুতালা দুনলা এগুলা কি দ্বিগু সমাস হবে কি হবে না? যদি হয় তাহলে সবাই কমেন্টে লিখি কি ইয়েস, আর যদি না হয় সবাই কমেন্টে লিখি কি নো। মিম আক্তার লিখছে ইয়েস, জেবা আক্তার ইয়েস, ইয়েস ইয়েস। বললাম তে পায়া, তে পায়া এটা কি দ্বিগু সমাস? সবাই কমেন্টে জানাই ইয়েস। যারা কমেন্ট করতেছে সবাই কমেন্ট করতেছে কি ইয়েস ইয়েস। হৃদয় ভাই কি পড়াইছে? হৃদয় ভাই পড়াইছে দ্বিগু সমাস, তার মানে एग्जांपल দিতেছে উত্তরও কি হবে দ্বিগু সমাস, তাই তো নাকি? হৃদয় ভাই পড়াইছে দ্বিগু সমাস, তার মানে एग्जांपल দিছে এটা হবে কি দ্বিগু সমাস। কিন্তু এইটা একটু ভাবি নাই যে একটু ভাবতে হবে, এটা একটু ভাবতে হবে যে এই দুতালা দ্বারা দুইটা তালার সমাহার বোঝায় না। দুতালা দ্বারা কি বোঝায়? একটা প্রাসাদ বোঝায়, বা একটা বাড়ি বোঝায়, বা একটা ঘর বোঝায়, ঠিক আছে? বা দুইতলা একটা ভবনকে বোঝায়। দুতলা একটা কি কাকে বোঝায়? ভবনকে বোঝায়। এখানে দুইটা তালার সমাহারকে বোঝায় না। তুমি যখন একটা সিঁড়িতে উঠো, ঠিক আছে, একতলা দুতলা এরকম ভাবে কি দুইটা তালার সমাহারকে বোঝাচ্ছে না দুতলা দ্বারা। দুতলা দ্বারা কাকে বোঝাচ্ছে? দুতলা দ্বারা এখানে দুইকে বোঝাচ্ছে না, বা তালাকে বোঝাচ্ছে না। দুতলা দ্বারা কি পূর্বপদের সংখ্যা আছে, কিন্তু এখানে কি পরপদত্ব দিচ্ছে না, এখানে কি তৃতীয় একটা পদত্ব দিচ্ছে, তৃতীয় একটা পদত্ব দিচ্ছে। যেহেতু তৃতীয় একটা পদত্ব দিচ্ছে তার মানে এটা কি না, তার মানে এটা তোমার দ্বিগু সমাস না। কারণ আমাকে দ্বিগু সমাস হইতে হলে পরপদত্ব দিতে হবে। দ্বিগু সমাস হইতে হলে কি পরপদ অর্থ দিতে হবে। এই যে দুনলা, দুনলা দ্বারা আমরা কাকে বুঝি? দুনলা দ্বারা বলছে দুই নলা একটা বন্দুককে বুঝি। কাকে বুঝি? বন্দুক। দুনলা একটা কাকে বুঝি? বন্দুককে বুঝি। এই যে দুনলা, এই দুনলা দ্বারা আমরা কাকে বুঝি? দুই নলা একটা বন্দুককে বুঝি। তার মানে এই দুনলা মানে দুইটা নলের সমাহারকে বোঝায় না। এরকম একটা নল আছে, এরকম একটা নল আছে, তো এই দুইটা নলের কি বোঝায় না? সমাহারকে বোঝায় না। দুনলা দ্বারা কি দুইটা নলের সমাহারকে বোঝায় না। কাকে বোঝাচ্ছে? একটা বন্দুককে বোঝাচ্ছে। তার মানে এই যে দুনলা, এই নলাকে বোঝাচ্ছে না, বা দুইকে বোঝাচ্ছে না, এটা কাকে বোঝাচ্ছে? বন্দুককে বোঝাচ্ছে। তার মানে তৃতীয় একটা অর্থ দিচ্ছে। যদি তৃতীয় একটা অর্থ দেয় বা অন্য একটা অর্থ দেয় তাহলে সেটা কি না? তাহলে সেটা দ্বিগু সমাস না। এবার দেখো এই যে তে পায়া, তে পায়া দ্বারা আমরা কি বুঝি? তিন পা বিশিষ্ট একটা টেবিলকে বুঝি। কাকে বুঝি? তিন পা বিশিষ্ট একটা টেবিলকে বুঝি। এনে তে পায়া দ্বারা কাকে বুঝি না? তে পায়া দ্বারা তিনটা পার সমাহারকে বোঝায় না। তে পায়া দ্বারা কি তিনটা পার সমাহারকে বোঝায় না। আমি আগেই বলছি যে দ্বিগু সমাস যদি হইতে চাই, কি বলছি? দ্বিগু সমাস যদি হইতে চাই তাহলে আমার কাজ কি, বা আমাকে কি করতে হবে? দ্বিগু সমাস হইতে হলে, দ্বিগু সমাস হইতে হলে আমার কাজ বা আমাকে যেটা হইতে হবে সেটা হচ্ছে পরপদে অর্থ দিবে। পূর্বপদের সংখ্যা থাকবে, পরপদে অর্থ দিবে। যদি পূর্বপদের সংখ্যা থাকে আর পরপদ অর্থ দেয় তবে সেটা দ্বিগু সমাস, আর নয় সেটা কি না? দ্বিগু সমাস না। এটা আমাকে মাথায় রাখতে হবে যে পরপদ কি দিবে? অর্থ দিবে, এবং কি পূর্বপদে সংখ্যা থাকবে। কিন্তু এখানে পূর্বপদের সংখ্যা আছে, এই যে তে পায়া, ঠিক আছে, পূর্বপদের সংখ্যা আছে, কিন্তু এনে কি পূর্বপদ অর্থ দিছে? মানে পরপদ অর্থ দিছে না? পরপদ অর্থ দেয় নাই। এই তে পায়া দ্বারা আমি কাকে বুঝতেছি? আমি বুঝতেছি একটা টেবিলকে বুঝতেছি। তার মানে কি পরপদ অর্থ দেয় নাই, এখানে কি তৃতীয় একটা পদ অর্থ দিছে।
যেহেতু তৃতীয় একটা পদ অর্থ দিছে এর জন্য এটা কি না, এর জন্য এটা কি দ্বিগু সমাস না। এই যে দোতলা, দোতলা দ্বারা কি একটা আমরা দ্বিগু সমাস বুঝি না, কি বুঝি? এই দোতলা দ্বারা আমরা বুঝি সেটা তোমার একটা প্রাসাদ বা একটা ভবনকে বোঝায়, যেহেতু একটা ভবনকে বোঝায় এর জন্য এটা কি না দ্বিগু সমাস না। তারপর এই যে দুনলা, এই দুনলা দ্বারা আমরা কাকে বুঝি? বন্দুককে বুঝি। এখানে কি দুইটা নলের সমাহারকে বুঝি না, যেহেতু সমাহারকে বুঝি না এর জন্য এটা কি না দ্বিগু সমাস না। একটু বুঝে আন্স করতে হবে, একটু বুঝে কি করতে হবে আন্স করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেখো তোমরা যারা আন্স করছো এরা সবাই ভুল আন্স করছো। আচ্ছা সবাই ভুল আন্স করছো, এবার সবাই সঠিক আন্স করবে এটা আমি শিওর। দেখো আমি বললাম 1 নাম্বার বললাম যে চৌরাস্তা, কি বললাম? চৌরাস্তা। এটা 2022 সালে আসছে, এই কোশ্চেনটা 2022 আসছিল, 2022 সালে আসছিল যে চৌরাস্তা কোন সমাস? চৌরাস্তা। 2 নাম্বার বললাম যে চৌচালা, কি বললাম? চৌচালা, চৌরাস্তা চৌচালা। এবার বলো 1 নাম্বার যদি দ্বিগু সমাস হয় তাহলে ইএস লিখবা, আর না হইলে নো লিখবা। 2 নাম্বারও সেম, যদি হয় ইএস লিখবা আর যদি না হয় নো লিখবা। একটু বুঝে আন্স করবা। দেখি কে কি কমেন্ট করতেছে, একটু বুঝে আন্স করবা, একটু বুঝে আন্স করবা। কি বললাম? যে চৌরাস্তা, এই চৌরাস্তা কি দ্বিগু সমাস? এই চৌরাস্তাকে দ্বিগু সমাস কিনা একটু বুঝে আন্স করবা। তারপর কি বলছে? চৌচালা, এটা কি দ্বিগু সমাস কিনা? সবাই একটু আন্স করি। দিগন্ত মজুমদার বলছে স্যার ধীরে ধীরে কথা বলুন। ওকে দেখো এবার বলি, একটু দেখি কি বললাম যে চৌরাস্তা, আরেকটা কি চৌচালা। তো এই চৌরাস্তা কি দ্বিগু সমাস কিনা? আবার কি চৌচালা কি দ্বিগু সমাস কিনা? যদি হয় ইয়েস। কুশি খাতুন বলছো কি যে ইয়েস ইয়েস। ঐশী বলছো 2 নাম্বার নো। ফার্স্ট ইয়েস। লাবণী বলছো যে ইয়েস 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 ইয়েস। আচ্ছা অনেকেই ইয়েস ইয়েস করতেছে, আবার অনেকেই কি ইয়েস নো, অনেকেই কি ইয়েস ইয়েস আর অনেকেই কি ইয়েস নো। আচ্ছা দেখো ইয়েস ইয়েস যারা বলতেছো ওদেরটা কি 2 নাম্বারটা ভুল, যারা ইয়েস ইয়েস বলতেছো ওদের 2 নাম্বারটা ভুল। আচ্ছা চৌচালা বলতে কি বোঝায়? আমি কি 4টা চালের সমাহারকে বোঝাই? চৌচালা বলতে কি 4টা চাল একসাথে রাখছে এরকম বোঝায়? না, এরকম বোঝায়। চৌচালা বলতেছে একটা গড়কে বোঝায়। কাকে বোঝায়? গড়। একটা কি কাকে বোঝায়? গড়কে বোঝায়। তার মানে এই চৌচালা দ্বারা একটা গড়কে বোঝায়, কাকে বোঝায় না? এই চৌচালা দ্বারা আমরা কি বোঝাই না? এই চৌচালা দ্বারা 4টা চালের সমাহারকে বোঝায় না, 4টা চালের সমাহারকে বোঝায় না। অর্থাৎ কি এখানে এই চালা অর্থ প্রদান করে না বা চালা অর্থ দেয় না। যেহেতু চালা অর্থ দেয় না বা এই 4টা চাল হয় না, এটা জাস্ট আমরা একটা গড় বুঝি, মানে অন্য একটা পদ প্রদান হইতেছে, তার মানে এটা কি না দ্বিগু সমাস না। এই চৌরাস্তা দ্বারা এই রাস্তাকে বোঝায়, মানে 4টা রাস্তার সমাহার। চৌরাস্তা দ্বারা কাকে বোঝায়? 4টা রাস্তার সমাহারকে বোঝায়, 4টা রাস্তার সমাহারকে বোঝায়। এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আসলো, এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে, এই যে মাঝখানে একটা কি সমষ্টি হইলো বা মিলিত হইলো, এইটাকে বোঝাই আমরা। কি এটাকে বোঝাই যে চৌরাস্তা দ্বারা। এর জন্য চৌরাস্তা কি দ্বিগু সমাস। আর চৌচালা কি না দ্বিগু সমাস না, কারণ চৌচালা দ্বারা কারে বোঝায়? একটা গড়কে বোঝায়, অর্থাৎ অন্য একটা অর্থ দেয়, অন্য একটা পদ দেয়। এখানে কাকে দেয় না? এই পরপদের অর্থ দেয় না। যেহেতু পরপদের অর্থ দেয় না এর জন্য এটা কি না, এটা দ্বিগু সমাস না। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এবার চলে যাবো সেটা কর্মদ্বারাই সমাস। কর্মদ্বারাই সমাস। কর্মদ্বারাই সমাস হচ্ছে তোমার পরপদ অর্থ দিবে। এটাও কোন পদ অর্থ দিবে? পরপদ অর্থ দিবে। এটাও কোন পদ অর্থ দিবে? পরপদ অর্থ দিবে। এটার মধ্যে কি পরপদ প্রদান। কর্মদ্বারাই সমাস কোন পদ প্রদান? পরপদ প্রদান। আমরা প্রথম দিনই ক্লাসে বলছিলাম যে পরপদ প্রধান সমাস হচ্ছে 3টা। পরপদ প্রধান সমাস কয়টা? 3টা। প্রথম ক্লাসেই বলছিলাম যে পরপদ প্রধান সমাস কয়টা? 3টা। এর মধ্যে একটা ছিল কি দ্বিগু সমাস, একটা ছিল দ্বিগু সমাস। কিন্তু দ্বিগুতে এই পূর্বপদে সংখ্যা থাকতো। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। পূর্বপদে সংখ্যা থাকবে। আর একটা ছিল তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ। আর এই তৎপুরুষ সমাসটা ছিল যে বিভক্তি লোপ পেয়ে হবে। বিভক্তি লোপ পাবে। বিভক্তি লোপ পেয়ে হবে। সমস্ত পদে কি পাবে? বিভক্তি লোপ পাবে। তো এই যে সমস্ত পদে যদি বিভক্তি লোপ পায় এবং পূর্ব পদে সংখ্যা থাকে, থাকার পরে দ্বিগু সমাস আর বিভক্তি লোপ পেলে তৎপুরুষ সমাস, পরপদ অর্থ দিবে। কিন্তু এছাড়া যদি পরপদ অর্থ দেয় তাহলে সেটা কি? কর্মদ্বারাই সমাস। দেখো
এছাড়া যদি অর্থ দেয় তাহলে সেটা কি সমাস? কর্মদ্বারায় সমাস। এবার দেখি কি বলছি, কর্মদ্বারায় সমাসে কোন পদ প্রধান? কর্মদ্বারায় সমাসে কি? পরপদ প্রধান। কর্মদ্বারায় সমাসে কোন পদ প্রধান? কর্মদ্বারায় সমাসে পরপদ প্রধান। কর্মদ্বারায় সমাস, কর্মদ্বারায় সমাসটা বিভিন্ন ভাগে ভাগ করছে, এর মধ্যে দেখো একটা হচ্ছে সাধারণ কর্মদ্বারায়, একটা হচ্ছে কি সাধারণ কর্মদ্বারায়, মধ্যপদ লোপী কর্মদ্বারায়, মধ্যপদ লোপী কর্মদ্বারায়। তারপর কি আছে? তারপর আছে উপমান, উপমান, উপমিত, উপমিত রূপক। এই পাঁচটা ভাগে ভাগ করছে কি কর্মদ্বারায় সমাসটাকে। কি? একটা হচ্ছে সাধারণ, আরেকটা হচ্ছে মধ্যপদ লোপী, আরেকটা হচ্ছে উপমান, আরেকটা হচ্ছে উপমিত, আরেকটা কি রূপক। এই পাঁচটা ভাগে ভাগ করছে। কাকে ভাগ করছে? এই কর্মদ্বারায় সমাসটাকে। তো আমরা দেখবো একটা একটা করে ভাগ দেখবো, একটা একটা করে কি ভাগ দেখবো। দেখো প্রথমে দেখো, প্রথমে আমরা দেখবো উপমান। কি দেখবো? উপমান। তারপর হচ্ছে উপমিত, উপমিত। তারপর হচ্ছে রূপক, উপমান, উপমিত, রূপক, উপমান, উপমিত, রূপক। উপমান কি? উপমান এই সবগুলাতে তুলনা বোঝাবে। সবগুলাতে কি বোঝাবে? তুলনা। কর্মদ্বারায় সমাস মানে কি? তুলনা। কর্মদ্বারায় সমাস মানে কি? তুলনা। কর্মদ্বারায় সমাস মানে কি? তুলনা বোঝাবে। কর্মদ্বারায় সমাস মানে কি বোঝাবে? তুলনা বোঝাবে। তো কি তুলনা বোঝাবে? দেখো কর্মদ্বারায় সমাস মানে কি? তুলনা বোঝাবে। দেখো উপমান, উপমিত, আর কি বলছে? রূপক। উপমান, উপমিত, আর কি বলছি? রূপক। এখন দেখো উপমান যদি তুলনাটা, এই তুলনাটা যদি পূর্বপদ, পূর্বপদ এবং পরপদের তুলনা, পরপদের তুলনা, পূর্বপদ এবং কি পরপদের তুলনা সত্য বোঝালে, পূর্বপদ এবং পরপদের তুলনা কি সত্য বোঝালে উপমান সমাস। সত্য বোঝালে কি সমাস? বোঝালে উপমান কর্মদ্বারায় সমাস। পূর্বপদ ও পরপদের তুলনা সত্য বোঝালে সেটা কোন সমাস? উপমান কর্মদ্বারায় সমাস। এক্সাম্পল দিলে পরে ক্লিয়ার হয়ে যাবে। আগে এটা দেখো। আর উপমিত যদি পূর্বপদ, পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদ এবং পরপদ তুলনা যদি মিথ্যা বোঝায়, পূর্বপদ এবং পরপদ কি বোঝাবে? তুলনাটা মিথ্যা বোঝাবে। যদি তুলনা মিথ্যা বোঝায়, পূর্বপদ এবং পরপদের তুলনা কি বোঝাবে? মিথ্যা। যদি মিথ্যা বোঝায় তাহলে উপমিত। আর রূপক যদি পূর্বপদ হচ্ছে অদৃশ্য কিছু বোঝায় এবং পরপদ যদি দৃশ্য কিছু বোঝায়, অদৃশ্য আর কি দৃশ্য, পূর্বপদটা কি থাকবে? অদৃশ্য, মানে যেটা আমরা দেখা যায় না, দেখা যায় না, এবং কি পরপদটা যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে কি রূপক সমাস। তাহলে সেটাকে রূপক সমাস। আবার বলতেছি, পূর্বপদ ও পরপদের তুলনা যদি সত্য বোঝায়, এখানে একটু আন্ডারলাইন করে রাখো যে সত্য বোঝাবে। কি বোঝাবে? সত্য। তাহলে সেটা কি উপমান। আর এই পূর্বপদ এবং পরপদের তুলনা কি বোঝাবে? মিথ্যা বোঝাবে। যদি মিথ্যা বোঝায় তাহলে উপমিত। আর যদি অদৃশ্য এবং দৃশ্য হয়, পূর্বপদ যদি মনে করে যে অদৃশ্য হয় এবং পরপদ দৃশ্য হয় তাহলে সেটা রূপক। তাহলে সেটা কি রূপক সমাস। আচ্ছা এবার এক্সাম্পলে যাই, তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলে গেলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো আমি বললাম পুরুষ, পুরুষ চিহ্ন। কি বললাম? পুরুষ চিহ্ন। এই যে পুরুষ চিহ্ন বললাম, এবার তুমি একবার একটু ভাবো, তুমি একবার একটু ভাবো, ফিল করো যে পুরুষ কোনদিন চিহ্ন হইতে পারে? পুরুষ কোনদিন কি চিহ্ন হইতে পারে? তোমার কি মনে হয় যে পুরুষ কি চিহ্ন হইতে পারে? আমরা যতই বলি, বন্ধু বান্ধবদের যতই বলি তুই তো একেবারে সিংহের মতো রে, ঠিক আছে, আমরা যতই বলি যে হ্যাঁ তুমি তো দেখতে একেবারে সিংহের মতো, ঠিক আছে, তুই সিংহের মতো শক্তিশালী, তুই সিংহের মতো সাহসী, আসলে কি পুরুষ সিংহের মতো হয়? এটা হয় না। এটা আমরা জাস্ট কি একটা তুলনা করি, এটা মিথ্যা একটা তুলনা করি। তার মানে এই যে পুরুষ, পুরুষ কোনদিন কার মতো হয় না? সিংহের মতো হয় না। তার মানে এই যে তুলনাটা বোঝাইছি, এই তুলনাটা কি সত্য বোঝাইছি নাকি মিথ্যা বোঝাইছি? এই তুলনাটা কি বোঝাইছি? মিথ্যা বোঝাইছি। তার মানে এই যে পূর্বপদ এবং পরপদের যে তুলনা, এই তুলনা আমরা মিথ্যা বোঝাইছি। আর এই পূর্বপদ এবং পরপদের তুলনা যদি মিথ্যা হয় তাহলে সেটা কোন সমাস? উপমিত সমাস। তাহলে সেটা কোন সমাস? উপমিত সমাস। এবার আমি বললাম কাজল কালো। কি বললাম? কাজল, কাজল কি কালো। আচ্ছা এই যে কাজল কালো, এই কাজল কি আসলেই কালো না? কাজল কালো, কাজল দেখতে কেমন? কালো। আর কালো তো কালোই। তার মানে কি কাজল কি কালো, কাজল কি কালো। আসলেই সত্যি এই যে পূর্বপদ এবং যে পরপদ আছে, পরপদ, এই পূর্বপদ এবং পরপদ তুলনা কি সত্য। এই কাজল কি কালো, তার মানে পূর্বপদ এবং পরপদের তুলনাটা কি সত্য বোঝাইছে। আর পূর্বপদ এবং পরপদের তুলনা যদি সত্য বোঝায় তাহলে সেটা হবে কি উপমান। তাহলে সেটা হয়ে যাবে কি উপমান। তার মানে এই কাজল কালো কি সমাস? উপমান সমাস।
এবার দেখো আমি বললাম মন মাঝি, কি বললাম মন মাঝি, কি বললাম মন মাঝি। আচ্ছা মনকে আমরা দেখতে পারি? মন কি দেখা যায় না, মন কখনোই দেখা যায় না, কিন্তু মাঝি তো আমরা দেখি, মাঝি তো আমরা কি করি দেখি। তার মানে এই যে মন দেখা যায় না, মন হচ্ছে কি অদৃশ্য, তার মানে এই যে পুরো পদটা আছে পুরোটা কি অদৃশ্য, প্লাস মাঝি, মাঝিটা কি দৃশ্য, মাঝিটা আছে দৃশ্য। অদৃশ্য প্লাস যদি দৃশ্য হয়, কি বললাম অদৃশ্য প্লাস দৃশ্য, যদি অদৃশ্য প্লাস দৃশ্য হয় তাহলে বলছিলাম রূপক। তার মানে এই মন মাঝিটা কি হয়ে যাবে রূপক, এই মন মাঝিটা কি হয়ে যাবে রূপক সমাস। তোমরা কি এতটুকু ক্লিয়ার, মানে এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। যে উপমান পূর্বপদ এবং পরপদের তুলনা সত্য, উপমিত পূর্বপদ এবং পরপদের তুলনা মিথ্যা, এবং রূপক অদৃশ্য প্লাস কি দৃশ্য। এতটুকু যদি বুঝতে পারো সবাই একটু কমেন্টে জানাও যে এতটুকু বুঝতে পারছো কিনা। সবাই একটু কমেন্টে জানাও যে এই এতটুকু বুঝতে পারছো কিনা। একজন বলছো যে না পারি না। দেখো কি বললাম যে উপমান, এই যে পূর্বপদ আছে এই পূর্বপদ পরপদের তুলনা কি সত্য বোঝাবে। যদি পূর্বপদ এবং পরপদের তুলনাটা সত্য বোঝায় তাহলে সেটা উপমান, যদি সত্য বোঝায়। দেখো আবার একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা, আর এক্সাম্পল দিলেই মনে করো যে আরো বোঝা যাবা। আশা করি এক্সাম্পলের মাধ্যমে আরো বোঝা যাবা। দেখো এক্সাম্পলের মাধ্যমে মনে করা যায়, উদাহরণের মাধ্যমে আরো বোঝা যাবে আশা করি। দেখো এবার আমি বললাম বিষাদ সিন্ধু, কি বললাম বিষাদ সিন্ধু। আচ্ছা বিষাদ সিন্ধু, এবার তুমি একটু ভাবো তো, এই যে বিষাদ মানে দুঃখ কষ্ট হতাশা যন্ত্রণা, ঠিক আছে, অসহ্য যে ব্যাপারগুলো আছে, বিষাদ, এই বিষাদ কি কখনো দেখা যায়? বিষাদ কি কখনো দেখা যায় না, এটা অনুভব করা যায় কিন্তু কি করা যায় না, দেখা যায় না। কিন্তু সিন্ধু, সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, সিন্ধু মানে হচ্ছে কি সমুদ্র, এই সমুদ্র কি দেখা যায় না? সমুদ্র তো অবশ্যই দেখা যায়, সমুদ্রে কি করা যায় দেখা যায়, কিন্তু এই বিষাদ কি করা যায় না, দেখা যায় না। তার মানে আমরা এই যে বিষাদ এইটা কি অদৃশ্য, এই বিষয়টা কি অদৃশ্য, কিন্তু এই যে সিন্ধু, সিন্ধু কি দেখা যায় তাহলে সেটা কি দৃশ্য। আর আমরা একটা কথা বলছিলাম যে যদি অদৃশ্য প্লাস দৃশ্য হয়, অদৃশ্য প্লাস দৃশ্য হয় তাহলে সেটা রূপক সমাস, তাহলে সেটা কি সমাস রূপক সমাস, রূপক কর্মধারী সমাস। তার মানে এই যে বিষাদ এবং সেই যে সিন্ধু এইটা হচ্ছে অদৃশ্য আর এটা হচ্ছে কি দৃশ্য, অদৃশ্য প্লাস যদি দৃশ্য হয় তাহলে সেটা কি সমাস বলছিলাম রূপক সমাস। তার মানে এই জায়গায় এটা কি হয়ে যাবে রূপক কর্মধারয়, এটা কি হয়ে যাবে রূপক কর্মধারয়। অদৃশ্য প্লাস দৃশ্য থাকলে সেটা হয়ে যাবে কি রূপক কর্মধারয়। এবার কি বুঝতে পারছো, এবার কি বুঝতে পারছো? যদি বোঝা থাকে একটু কমেন্টে জানো। আচ্ছা এবার দেখো আমি বললাম যে তুষার শীতল, কি বললাম তুষার শীতল, তুষার শীতল, তুষার কি শীতল, কি বললাম তুষার শীতল। তাহলে এই যে তুষার শীতল, তুষার কি শীতল, তাহলে তুষার সাদা বরফ, তার মানে এই যে শীতল, তার মানে এই যে তুষার, তুষার মানে কি বরফ, এই বরফ এবং সে বলছে সে শীতল, বরফের সাথে কি তুলনা করছে শীতল মানে ঠান্ডা, তার মানে এই বরফটা আসলেই ঠান্ডা, বরফ কি ঠান্ডা না। তার মানে এই যে পূর্বপদ এবং যে পরপদ আছে, পূর্বপদের সাথে যে পরপদের যে তুলনাটা বোঝাচ্ছে এই তুলনাটা কি সত্য বোঝাচ্ছে, কারণ তুষার কি বরফ আর এই শীতল মানে কি ঠান্ডা, তাহলে এই বরফ তো ঠান্ডা, বরফ কি সত্যিই ঠান্ডা, তার মানে তুলনাটা কি বোঝাচ্ছে সত্যি বোঝাচ্ছে, তুলনাটা কি বোঝাচ্ছে সত্যি বোঝাচ্ছে। আর তুলনাটা যদি সত্যি বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস, কি হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস। তুলনা যদি সত্যি বোঝায় তাহলে সেটা কি হয়ে যায় উপমান কর্মধারয় সমাস। আশা করি এটা বুঝতে পারছো। দেখো এবার বললাম আমি, এবার আর একটা এক্সাম্পল দেখো, বললাম যে ফুলকুমারী, কি বললাম ফুলকুমারী, ফুলকুমারী। আচ্ছা ফুল এবং কি কার সাথে তুলনা করছে, কুমারীর সাথে তুলনা করছে, ফুলকে কার সাথে তুলনা করছে কুমারীর সাথে তুলনা করছে। কুমারী ফুলের নেই, অর্থাৎ কি ফুল কুমারী, এই যে ফুল আসলে সত্যি কি ফুল কুমারী হয় কোনোদিন, ফুল কি কোনোদিন কুমারী হয় বা কুমারী কোনোদিন ফুল হইতে পারে, মানে যতই মনে করো কোমলমতি থাকুক কুমারী থাকুক, কিন্তু এই যে কুমারী আছে এই কুমারী কি কোনোদিন কি ফুল হইতে পারে না। এটা জাস্ট শুধু বলার জন্য বলা, ঠিক আছে, জাস্ট কি বলার জন্য বলে, কিন্তু এই ফুল কোনোদিন কি হইতে পারে না কুমারী
হইতে পারে না। তার মানে এই তুলনাটা কি মিথ্যা একটা তুলনা, এই তুলনাটা কি একটা মিথ্যা একটা তুলনা। আর তুলনাটা যদি মিথ্যা বোঝায় তখন সেটা হয়ে যায় কি উপমিত। তার মানে এটা কি হয়ে যাবে উপমিত হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে উপমিত। এই পর্যন্ত কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো তো সবাই একটু কমেন্টে জানাই, যদি এই পর্যন্ত বুঝে থাকি সবাই একটু কমেন্টে জানাই যে এই পর্যন্ত বুঝতে পারছি। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? যদি এই পর্যন্ত বুঝে থাকো সবাই একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। উপমান উপমিত রূপক, উপমান উপমিত রূপক, সবাই একটু কমেন্টে জানাই যে এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। জি বুঝতে পারছি, জি। তাহলে যদি বুঝে থাকো তাহলে আবার বেশ কয়েকটা এক্সাম্পল দেই, তোমরা একটু সলিউশন করো। জীবন প্রদীপ, জীবন প্রদীপ, বিদ্যাসাগর, বিদ্যাসাগর, চন্দ্রমুখ। কি বললাম? জীবন প্রদীপ, বিদ্যাসাগর, চন্দ্রমুখ। আনসার করো যে এগুলো কি হবে। বললাম যে প্রাণ পাখি, প্রাণ পাখি। সবাই একটু কমেন্টে জানাবো যে কোনটা কোন সমাস। সবাই লিখে লিখে জানাবো যে কোনটা কোন সমাস। সবাই কমেন্ট করি। বললাম সুখ সাগর, কি বললাম? সুখ সাগর। কি বললাম? যে জীবন প্রদীপ, বিদ্যাসাগর, চন্দ্রমুখ, প্রাণ পাখি, সুখ সাগর। কি কোনটা কি সমাস হবে? সবাই একটু কমেন্টে জানাই। যারা ক্লাসটা দেখছি সবাই কমেন্টে জানাই। সবাই কমেন্টে জানাই যে জীবন প্রদীপ, বিদ্যাসাগর, চন্দ্রমুখ, প্রাণ পাখি, সুখ সাগর। রূপক, রূপক আমরা আনসার করবো 1 নাম্বার দিয়া, যদি রূপক হয় তাহলে রূপক, তারপর 2 নাম্বার যদি রূপক হয় তাহলে রূপক, এরকম ভাবে, বা উপমান হইলে উপমান, বা উপমিত হইলে উপমিত, এরকম ভাবে লিখে লিখে আনসার করবো। 1 2 এগুলা লিখে লিখে আনসার করবো, এগুলা লিখে লিখে আনসার করবো যে 1 2 এরকম লিখে লিখে আনসার করবো। সবাই যারা ক্লাসটা দেখতেছে সবাই আনসার করি। উপমিত, রূপক, 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 উপমিত, উপমান, দীপক রয় লেখা আছে উপমিত, উপমান, উপমান, উপমান। জীবন প্রদীপ, উপমিত। যারা ক্লাসটা দেখছি সবাই রেসপন্স করি। উপমান, 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 রূপক। দেখো অনেকেই আনসার করতেছো। ওকে, এবার একটু ব্যাখ্যা সহকারে তোমাদের বোঝে। যারা আনসার করছো তোমাদের অনেকেরই হয়েছে, মোটামুটি অনেকেরই হয় না এরকম। আচ্ছা, জীবন প্রদীপ কি আছে? জীবন প্রদীপ, প্রদীপ যেটা আমরা বাতি বলি, কি বলি? বাতি। তো এইটা তো আমরা দেখতে পারি, কিন্তু জীবনটা কি দেখা যায় না। জীবন কি দেখা যায়? জীবন দেখা যায় না, জাস্ট একটা মানুষের দেহকে দেখা যায়। ঠিক আছে, এই যে আমাকে দেখতেছো, আমাকে দেখতেছো, আমার দেহটাকে দেখতেছো। ঠিক আছে, জীবনটাকে আমরা কি করি না, দেখতে পারি না। তার মানে এই যে জীবন দেখা যায় না, তার মানে এই পূর্বপদ কি দেখা যায় না। পূর্বপদ, পূর্বপদ কি হয় না, দেখা যায় না। কিন্তু পরপদ, এই যে পরপদ, পরপদ কি দেখা যায়। তার মানে পূর্বপদ কি? পূর্বপদ হচ্ছে অদৃশ্য আর পরপদ দৃশ্য। যদি পূর্বপদ অদৃশ্য হয় এবং পরপদ দৃশ্য হয় তাহলে আমরা সেটাকে বলছিলাম কি? রূপক সমাস। তার মানে প্রথমটা কি হবে? রূপক। যারা প্রথমটা রূপক লিখছো সবারটা হয়েছে, যারা প্রথমটা রূপক লিখছো তাদের সবারটাই ক্লিয়ার। এবার দেখো বিদ্যাসাগর। আচ্ছা, বিদ্যা কি বলছি? বিদ্যা, বিদ্যা কি দেখা যায়? বিদ্যা দেখা যায় না, এটা কি অদৃশ্য। বিদ্যা কি দেখা যায় না। তুমি যে পড়াশোনা করতেছো, তোমার যে পড়াশোনাটা হইতেছে, এই পড়াশোনাটা কি দেখা যায় না? পড়াশোনাটা দেখা যায় না। কিন্তু সাগর তো আমরা দেখতে পারি, সাগর কি দেখা যায়, সাগর দেখা যায়। তার মানে এই যে পূর্বপদ যেটা আছে এটা দেখা যায়, কিন্তু পরপদ দেখা যায় না। এটাও তার মানে কি? একটা হচ্ছে দেখা যায় আর একটা কি দেখা যায় না, দৃশ্য আর অদৃশ্য। তার মানে এটাও কি সমাস? রূপক। যারা 2 নাম্বারটা রূপক আনসার করছো তাদেরটা হয়েছে, যারা 2 নাম্বার রূপক আনসার করছো তাদেরটা হয়েছে। তারপর দেখো চন্দ্রমুখ। আচ্ছা, মানুষের মুখ যতই হোক, যতই সুন্দর হোক মানুষের মুখ, কিন্তু এটা কখনো চন্দ্রের মতো হইতে পারে না, কখনো চন্দ্রের মতো হইতে পারে না। তার মানে কি? এই যে চন্দ্রমুখ, চন্দ্রের সাথে আমরা জাস্ট খালি তুলনা করি, তার মানে এই তুলনাটা কি? মিথ্যা একটা তুলনা করি।
কি একটা তুলনা করি, মিথ্যা একটা তুলনা করি। যেহেতু তুলনাটা মিথ্যা হয় এর জন্য এটা আমরা কি বলতে পারি যে উপমিত। আমরা জানি কি যদি পূর্বপদ এবং পরপদের তুলনা মিথ্যা হয়, পূর্বপদ এবং কি পরপদের তুলনা কি হয় মিথ্যা হয়, তাহলে সেটা কি উপমিত। এবার দেখো প্রাণ পাখি। তো এই যে প্রাণকে আমরা দেখতে পাই কখনো? এই যে প্রাণ আছে, প্রাণকে আমরা দেখতে পাই কখনো? না, কখনো দেখা যায় না। এটা কি অদৃশ্য। এই যে প্রাণটা হচ্ছে কি অদৃশ্য। কিন্তু এই যে পাখি তো আমরা দেখতে পাই, কারণ পাখিটা হচ্ছে কি দৃশ্য, পাখিটা হচ্ছে কি দৃশ্য। তার মানে এই যে অদৃশ্য এবং দৃশ্য হচ্ছে, তা অদৃশ্য এবং যদি দৃশ্য হয় তাহলে আমরা সেটা কি জানি? তাহলে আমরা সেটা জানি যে রূপক। তার মানে এই প্রাণ পাখিটাও কি হয়ে যাবে? রূপক। কি হয়ে যাবে? রূপক সমাস। এবার দেখো সুখ সাগর। আচ্ছা সুখ কি আমরা দেখতে পাই? সুখ আমরা কি পাই না? দেখতে পাই না। যেহেতু সুখ আমরা দেখতে পাই না, তো এই সাগর তো আমরা কি করি? দেখতে পাই। তার মানে পূর্বপদ কি আমরা অদৃশ্য, পূর্বপদ এখানে কি অদৃশ্য, কিন্তু পরপদটা কি দৃশ্যমান, পরপদটাকে দৃশ্যমান। তো অদৃশ্য আর যদি দৃশ্য হয় তাহলে সেটা হয়ে যাবে কি? তাহলে সেটা হয়ে যাবে রূপক সমাস। তার মানে আমাদের কি দাঁড়ালো যে 1 নাম্বার কি হবে? রূপক, 2 নাম্বার রূপক, 3 নাম্বার উপমিত, তারপর 4 নাম্বার রূপক, 5 নাম্বার রূপক। তার মানে একটা মাত্র উপমিত, একটা মাত্র কি সমাস? উপমিত সমাস। সেটা কি? সেটা হচ্ছে চন্দ্রমুখ। আর বাকি যেগুলো আছে সবগুলাই কি সমাস? সবগুলাই রূপক সমাস, সবগুলাই কি রূপক সমাস। তো যারা আনসার করছো মোটামুটি তোমাদের হয়েছে। একজনে লিখছো তোমা, লিখছো আমার সবগুলাই হয়েছে, ধন্যবাদ তোমাকে। যাদের সবগুলো হয়েছে তাদেরকে মন থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আর যাদের হয় নাই তোমরা একটু বোঝার চেষ্টা করবে বা ট্রাই করবে, তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবার আমরা কি দেখবো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা কি দেখলাম? উপমান, উপমিত এবং কি রূপক। উপমান, উপমিত এবং কি দেখলাম? রূপক। এবার দেখো কর্মধারয় সমাসের আরেকটা ভাগ, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা মাঝখানের পদ লোপ পেয়ে হবে। মাঝখানের পদটা কি পাবে? লোপ পাবে। যদি মাঝখানের পদ লোপ পায় পরপদ পদান দিবে, পরপদ অর্থ দিবে। কর্মধারয় সমাস আমরা জানি কি অর্থ দিবে? পরপদ অর্থ দিবে। যদি পরপদ অর্থ দেয় এবং মাঝখানের পদ লোপ পায় তাহলে সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। পরপদ পদান এবং মাঝখানের পদ লোপ পাবে তাহলে সেটা কি? মধ্যপদলোপী কর্মধারয়। বললাম যে গড় জামাই। কি বললাম? গড় জামাই। আচ্ছা গড় জামাই বলতে কি গড়কে বোঝাই নাকি জামাইকে বোঝাই? কাকে বোঝাই? গড় জামাই বলতে কি গড়কে বোঝাই নাকি জামাইকে বোঝাই? গড় জামাই বলতে কাকে বোঝাই? আমরা জামাইকে বোঝাই। তার মানে এইখানে অর্থ দিচ্ছে কোনটা? পরপদ। কোন অর্থ দিচ্ছে? পরপদ। এই গড় জামাই বলতে আমরা কাকে বোঝাই? জামাইকে বোঝাই, গড়কে বোঝাই না। যেহেতু গড়কে বোঝাই না, জামাইকে বোঝাই, তার মানে এটা কোন পদ প্রদান দেয়? পরপদ অর্থ দেয়। কোন পদ অর্থ দেয়? পরপদ অর্থ দেয়। আর এই যে এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা কি লিখি? যে গড়ে আশ্রিত জামাই, গড়ে আশ্রিত জামাই। গড় জামাই মানে কি? গড়ে আশ্রিত জামাই। তার মানে এই যে আশ্রিত পদটা, মাঝখানে যে পদ আছে এই পদটা কি পাইছে? লোপ পাইছে। আর এই পদটা লোপ পায় কি হয়েছে? এই পদটা লোপ পায় হয়েছে কি? গড় জামাই। তার মানে মাঝখানে পদ যেহেতু লোপ পাইছে এবং পরপদ অর্থ দিচ্ছে, এর জন্য আমরা এটা কি বলতে পারি? মধ্যপদলোপী কর্মধারয়। এর জন্য আমরা এটা কি বলতে পারি? মধ্যপদলোপী কর্মধারয়। কি বলছি? গড় জামাই। তার মানে এই যে গড় জামাই, গড় জামাই বলতে আমরা কাকে বুঝি না? গড়কে বুঝি না। কাকে বুঝি না? গড়কে বুঝি না। কাকে বুঝি? জামাইকে বুঝি। তার মানে এই জামাই, জামাই কোন পদ? পরপদ। এবং পরপদ প্রদান পায় হয়েছে, এর জন্য এটা আমরা বলছি কি? যে গড়ে আশ্রিত জামাই এবং মাঝখানে পদ লোপ পাইছে, যার ফলে এটা আমরা কি বলতে পারি? মধ্যপদলোপী কর্মধারয়। তাকে আমরা কি বলতে পারি? মধ্যপদলোপী কর্মধারয়। আচ্ছা এবার বললাম চিকিৎসা, চিকিৎসা শাস্ত্র। আচ্ছা চিকিৎসা শাস্ত্র বলতে কাকে বুঝি? আমরা চিকিৎসাকে বুঝি। চিকিৎসা শাস্ত্র বলতে কাকে বুঝি? চিকিৎসাকে নাকি শাস্ত্রকে বুঝি? মানে যে শাস্ত্রটা পাঠ করে, মানে যে বইটা পাঠ করে আমরা চিকিৎসা করি, এটাই বলে চিকিৎসা শাস্ত্র। তার মানে এই যে চিকিৎসা শাস্ত্রটা, এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে এরকম হয় যে চিকিৎসা, চিকিৎসা বিষয়ক, বিষয়ক শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র। তার মানে এই যে বিষয়ক, এই বিষয়ক পদটা কি পাইছে? লোপ পাইছে। আর এই বিষয়ক পদটা লোপ পাই কি হয়েছে? চিকিৎসা শাস্ত্র। বিষয়ক পদটা কি পাইছে? লোপ পাইছে। লোপ পাই কি হয়েছে? চিকিৎসা বিষয়ক শাস্ত্র। তার মানে এই মাঝখানে পদ কি পাইছে? লোপ পাইছে। তো মাঝখানে পদ যদি লোপ পায় তাহলে সেটা কি? মধ্যপদলোপী কর্মধারয়। মাঝখানে পদ লোপ পাইলে সেটা কি? মধ্যপদলোপী কর্মধারয়। আমি বললাম জালমুড়ি। কি বললাম? জালমুড়ি। এই জালমুড়ি বলতে আমরা কি বুঝি? যে জাল মিশ্রিত মুড়ি, জাল মিশ্রিত মুড়ি। জালমুড়ি বলতে কি বুঝি? জাল মিশ্রিত মুড়ি। তার মানে এই যে মিশ্রিত, এই মিশ্রিত পদটা কি পাইছে? লোপ পাইছে। লোপ পাই কি হয়েছে?
জালমুড়ি হয়েছে। কি বললাম যে এই যে মিশ্রিত পদ আছে এই মিশ্রিত পদটা লুপায় কি হয়েছে জালমুড়ি হয়েছে। তার মানে কি জালমুড়ি বলতে আমরা কি বলতেছি যে জাল মিশ্রিত মুড়ি। তার মানে কি এই যে জালমুড়িটা হয়েছে কিভাবে এই মিশ্রিত মাঝখানের পদ কি পাইছে লুপ পাইছে। যেহেতু মাঝখানের পদ লুপ পাইছে এজন্য আমরা এটা কি বলি মধ্যপদলোপী কর্মধারয়। এজন্য আমরা এটা কি বলতেছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বললাম জীবন বীমা। কি বললাম জীবন বীমা। জীবন বীমা জীবন বীমা। তো এই জীবন বীমা মানে কি জীবন রক্ষাতে যে বীমাটা কি বলছি জীবন রক্ষাতে বীমা। জীবন বীমা মানে কি জীবন রক্ষাতে বীমা। জীবন বীমা মানে আছে কি জীবন রক্ষাতে বীমা। জীবন রক্ষাতে বীমা। তার মানে এই যে রক্ষাতে যে শব্দটা আছে এই রক্ষাতে শব্দটা কি পাইছে লুপ পাইছে। তো এই রক্ষাতে শব্দটা লুপ পাই হয়েছে কি জীবন বীমা। তার মানে মাঝখানে পদটা কি পাইছে লুপ পাইছে। যদি মাঝখানে পদ লুপ পাই তাহলে সেটা আমরা কি বলতে পারি তাহলে সেটা আমরা বলি কি যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কি বলি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা এবার এতটুকু কি তোমরা বুঝতে পারছো যে মাঝখানে পদ লুপ পাইলে কি হয় সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এতটুকু যদি বুঝতে পারো তাহলে সবাই একটু কমেন্টে জানাও জি ভাইয়া বুঝতে পারছি। সবাই একটু কমেন্টে জানাই যে এতটুকু যদি বুঝতে পারি সবাই একটু কমেন্টে জানাই যে বুঝতে পারছি কিনা। জীবন রক্ষাতে বীমা। জি জীবন রক্ষাতে বীমা। শীতের দিনে জালমুড়ির পার্টি অস্থির হয়। দেখো উল্টা পাল্টা কমেন্ট না করে একটু ক্লাসটা করো। ওকে এবার দেখি আচ্ছা শিক্ষানীতি এটার ব্যান্ড বাক্য করো তো তোমরা। কি বলছি শিক্ষানীতি। শিক্ষানীতি আগে বলো এই শিক্ষানীতি কোন সমাস। এটা কি উপমান নাকি উপমিত নাকি রূপক নাকি মধ্যপদলোপী কোনটা হবে এই শিক্ষানীতি কোন সমাস হবে উপমান উপমিত রূপক মধ্যপদলোপী কোনটা হবে সবাই একটু কমেন্ট করি যে শিক্ষানীতি এই শিক্ষানীতিটা কোন সমাস হবে। এটা কি উপমান হবে নাকি উপমিত নাকি রূপক নাকি মধ্যপদলোপী সবাই একটু কমেন্টে জানাই যে শিক্ষানীতি কি হবে। শিক্ষানীতি কি উপমান উপমিত রূপক নাকি মধ্যপদলোপী। শিক্ষানীতি এই শিক্ষানীতি কোন সমাস। শিক্ষানীতি কি উপমান নাকি উপমিত নাকি রূপক নাকি মধ্যপদলোপী সবাই একটু কমেন্টে জানাই জি বুঝতে পারছি জি বুঝতে পারছি। এবার এটা একটু কমেন্টে জানাই যদি বুঝতে পারো তাহলে এটা একটু কমেন্টে সবাই রেসপন্স করে যে শিক্ষানীতি কোন সমাস। এটা কি উপমান নাকি উপমিত নাকি রূপক নাকি মধ্যপদলোপী কোনটা হবে সবাই একটু কমেন্টে জানাই। উপমিত রূপক সবাই একটু কমেন্টে জানাই। শিক্ষানীতি শিক্ষা বিষয়ক নীতি একজনে কমেন্ট করছে মধ্যপদলোপী। আচ্ছা অনেকেই উপমান করতেছো আবার অনেকে কি উপমান উপমিত রূপক করতেছো ঠিক আছে। তো উপমান উপমিত রূপক যারা করতেছো তারা কি বল এই শিক্ষানীতি। আচ্ছা এই যে শিক্ষা এবং নীতি এই যে তুলনাটা করছে এই শিক্ষা নীতির মধ্যে কি সত্য মিথ্যার বিষয় আসে কখনো সত্য মিথ্যার বিষয় আসে কখনো বা নীতি আর শিক্ষার মধ্যে কি দৃশ্য আসে কখনো দৃশ্য এরকম আসে কখনো তোমার মনে হয়। এই যে শিক্ষানীতি আছে এই শিক্ষানীতিতে কি সত্য মিথ্যা এরকম তুলনা আসে বা দৃশ্য তুলনা আসে না কখনোই তো আসে না। শিক্ষানীতির মধ্যে কি এই তুলনাগুলো আসে। যদি এই তুলনাগুলো আসতো তাহলে সেটা কি হইতো উপমান হইতো বা উপমিত হইতো বা রূপক হইতো যে কোনো একটা হইতো। কিন্তু এই যে শিক্ষানীতির মধ্যে কি এই তুলনাগুলো আসে না। এই তুলনাগুলো কি আসে না। এই শিক্ষানীতি হয়েছে কি মাঝখানের পদ লোপ পায় হয়েছে। শিক্ষানীতি মানে শিক্ষা বিষয়ক নীতি। শিক্ষানীতি মানে কি শিক্ষা বিষয়ক নীতি। তাহলে শিক্ষা বিষয়ক নীতি শিক্ষানীতিটা কি শিক্ষা বিষয়ক নীতি। যেহেতু শিক্ষানীতি বিষয়ক এই মাঝখানে পদ লোপ পায় হয়েছে এজন্য এটা আমরা কি বলবো মধ্যপদলোপী। কি বলবো মধ্যপদলোপী। এটা কি না এটা হচ্ছে কি না এটা উপমান না এটা উপমিত না এটা রূপক না এটা হবে কি মধ্যপদলোপী। এটা হবে কি মধ্যপদলোপী। একটু বুঝে তারপর আনসার করবা একটু বুঝে তারপর কি আনসার করবা এটা একটু মাথায় রাখবা যে একটু বুঝে আনসার করার চেষ্টা করবা। এবার দেখো বললাম যে মৌমাছি। কি বললাম মৌমাছি। সবাই একটু কমেন্ট করে তো এই মৌমাছিটা কি কোন সমাস। এই মৌমাছি কি রূপক এটা কি উপমান এটা কি উপমিত এটা কি মধ্যপদলোপী কি হবে সবাই একটু কমেন্টে জানি। উপমান উপমিত রূপক মধ্যপদলোপী মৌমাছিটা কি হবে সবাই একটু কমেন্টে জানাই যে এটা উপমান এটা কি উপমিত নাকি এটা রূপক। মৌমাছি কোন সমাস উপমান উপমিত রূপক মধ্যপদলোপী কি হবে সবাই একটু কমেন্টে জানাই।
কি বললাম যে উপমান উপমিত, লিমা বলছো উপমান, মৌমাছি কি উপমান, সামিয়া বলছো মধ্যপদলোপী, মধ্যপদলোপী। সবাই যারা কমেন্ট করতেছে, বাকি যারা কমেন্ট করতেছে সবাই বলতেছে কি মধ্যপদলোপী, মধ্যপদলোপী। ওকে, যারা রূপক এবং উপমান বলছো তারা মিথ্যা বলছো। দেখো আচ্ছা, এই মো এবং মাছি এটা কি রূপক কি করে হয়? এই মো এটা কি অদৃশ্য কোনো কিছু, বা মাছি দৃশ্য কোনো কিছু নাকি? এরকমটা তোমার কি মনে হয় যে এটা অদৃশ্য এবং দৃশ্যের সাথে তুলনা করতেছে? এই মৌমাছি, এই মোটা কি অদৃশ্য কোনো কিছু, বা মাছিটা কি দৃশ্য কিন্তু এই মৌমাটা কি অদৃশ্য কোনো কিছু? এরকম তুলনা হয় না, এরকম তুলনা কখনোই হয় না। তাই দৃশ্য অদৃশ্য তুলনা হয় না, সত্য মিথ্যা তুলনা হয় না, তার দৃশ্য অদৃশ্য হয় না, সত্য মিথ্যা হয় না। তাহলে এটা কখনোই কি না, তাহলে সেটা কখনোই কি হইতে পারে না, রূপক হইতে পারে না, এটা কি উপমান হইতে পারে না, এটা উপমিত হইতে পারে না। এটা হবে কি মধ্যপদলোপী, এটা হবে কি মধ্যপদলোপী, এটা হবে কি মধ্যপদলোপী। আচ্ছা, একটা দিনাজপুর বোর্ডে একটা কোশ্চেন আসছিল যে জ্যোৎস্না রাত, যে দিনাজপুরের কি আসছিল যে জ্যোৎস্না রাত। তোমরা কমেন্টে জানাও তো এই জ্যোৎস্না রাতটা কি হবে? এই জ্যোৎস্না রাত কি সমাস বলো তো, কমেন্টে বলো যে জ্যোৎস্না রাত কি সমাস। জ্যোৎস্না রাত কি উপমিত, উপমান, নাকি রূপক, নাকি মধ্যপদলোপী? কি হবে জ্যোৎস্না রাতটা? সবাই একটু কমেন্ট জানাই। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত কি হবে? ভুল হইতেছে, ভুল আন্স করলেই ভুল হবে, বুঝে আন্স করতে হবে, যদি বুঝে আন্স করো তাহলে সঠিক হবে। কি বললাম যে জ্যোৎস্না রাত, এই জ্যোৎস্না রাতটা কি হবে? এটা কি উপমান, রূপক, উপমিত, নাকি মধ্যপদলোপী? কি হবে সবাই একটু কমেন্ট জানাই। জয় রনি বলছে যে মধ্যপদলোপী। ওকে, সবাই একটু কমেন্টে জানাই যে জ্যোৎস্না রাত কি হবে, জ্যোৎস্না রাত কি হবে? এটা কি উপমান, উপমিত, নাকি রূপক? তিশা বলছো মধ্যপদলোপী, লিজা বলছো মধ্যপদলোপী, ফিরোজ আহমেদ ভুল হয়ে গেল, বিবেক কাজে লাগাও। আচ্ছা, তোমাকে বিবেক কাজে লাগাও এটা বলতে হবে না, তুমি আগে আন্স করো। হ্যাঁ, উপমিত। মারিয়া আক্তার বলছো উপমিত, মিমি ইসলাম বলছো উপমিত। আচ্ছা, এই যে তোমরা যারা উপমিত বলতেছো বা রূপক বলতেছো, তোমাদের কি কমন সেন্স নাই? আচ্ছা, জ্যোৎস্না পরে কি বলছে, রাত বলছে। আচ্ছা, এটা কি সত্য মিথ্যা কোনো তুলনা বোঝায়? তুমি যে বললা এটা উপমিত বা উপমান, এটা কি সত্য মিথ্যা কোনো তুলনা বোঝাচ্ছে? জ্যোৎস্না রাত এটা কি সত্য মিথ্যা তুলনা বোঝাচ্ছে? জ্যোৎস্না কি রাত হইতে পারে না? এটা কি সত্য মিথ্যা তুলনা বোঝায়? সত্য মিথ্যা তুলনা কোনো কিছু বোঝায় না। এটা আছে দিনাজপুর 2022 আসা কোয়েশ্চেন। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত বলতে আমরা বুঝি জ্যোৎস্না শোভিত যে রাতটা, সেটা হচ্ছে জ্যোৎস্না রাত। কি বুঝি আমরা? জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্না শোভিত কি জ্যোৎস্না শোভিত রাত। তো এই জ্যোৎস্না শোভিত যে রাতটা, সেই রাতটাকে আমরা কি বুঝি? জ্যোৎস্না রাত। তার মানে জ্যোৎস্না রাত বলতে কাকে বুঝি না? জ্যোৎস্না রাত বলতে সত্য মিথ্যা কোনো তুলনা বুঝি না। এই জ্যোৎস্না রাত বলতে আমরা কাকে বুঝি না? জ্যোৎস্না রাত বলতে দৃশ্য অদৃশ্য কোনো কিছু বুঝি না। এটাই আমরা কি বুঝি? জ্যোৎস্না রাত বলতে আমরা কি বুঝি? জ্যোৎস্না রাত বলতে আমরা বুঝি কি জ্যোৎস্না শোভিত রাত। অর্থাৎ কি মাঝখানে যে পদটা আছে, এই পদ কি পাইছে? লোপ পাইছে। লোপ পাই কি হয়েছে? জ্যোৎস্না রাত হয়েছে। তার মানে এটা কি মধ্যপদলোপে কর্মধারয়। তার মানে এটা কি মধ্যপদলোপে কর্মধারয়। এটা হবে কি মধ্যপদলোপে কর্মধারয়। ওকে, এবার দেখো, এবার আমরা দেখবো যে সাধারণ কর্মধারয়। কি দেখবো? সাধারণ কর্মধারয়। এবার দেখবো কি সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় দেখো, সাধারণ কর্মধারয় যদি সত্য মিথ্যা দুই তুলনাটা সত্য মিথ্যা না বোঝায়, তুলনাটা যদি অদৃশ্য এবং দৃশ্য না হয়, যদি মাঝখানের পদ লুপ না পায়, তাহলেই সেটা সাধারণ কর্মধারয়। কি বলছি? যদি মাঝখানের পদটা যদি লুপ না পায় এবং সত্য মিথ্যা না হয়, তুলনাটা যদি অদৃশ্য দৃশ্য না হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? মধ্যপদলোপী। তাহলে সেটা হয়ে যাবে কি সাধারণ কর্মধারয়। তাহলে সেটা হয়ে যাবে কি সাধারণ কর্মধারয়। তাহলে সেটা কি হয়ে যাবে? সাধারণ কর্মধারয়। জাস্ট এমনি একটা তুলনা বোঝাইলো, জাস্ট এমনি একটা কিছু হইলো যে সাধারণ একটা তুলনা যদি বোঝায়, সাধারণ একটা কি বোঝাবে? তুলনা বোঝাবে। তাহলে সেটা পরপদ প্রধান পাবে এবং সাধারণ একটা তুলনা বোঝাবে। তাহলে সেটা কি সাধারণ কর্মধারয়। আর সাধারণ কর্মধারয় স্বাভাবিকভাবে কি যা যিনি তিনি, যা যিনি, যা যিনি তিনি, এইগুলা হয় ব্যাস বাক্যে। যা যিনি তিনি এগুলা কি হয়? ব্যাস বাক্য হয়। সাধারণ কর্মধারয় কি হয়? যা যিনি তিনি, এগুলা কি হয়? ব্যাস বাক্য হয়। এগুলা কি হয়? ব্যাস বাক্য হয়। যা যিনি তিনি, যা যিনি তিনি। আচ্ছা, আমি বললাম মহানবী। কি বললাম? মহানবী। এই যে মহানবী, এই মহানবী আমরা যদি ব্যাস বাক্যে কই তাহলে কি হয়? মহান যে নবী, মহান যে নবী। ব্যাস বাক্যে কি যেও হয়? ব্যাস বাক্যে কি হয়? যেও হয়। মহান যে
নবী। মহানবী বলতে কাকে বোঝায়? মহান যে নবী। তার মানে এই যে মহান যে নবী, তার মানে কি এখানে কি এই যে মহানবী সত্য মিথ্যা কোনো তুলনা নেই, বা দৃশ্য অদৃশ্য কোনো তুলনা নেই, বা মনে করো এখানে মাঝখানে পদ কি লোপ পায়ও হয় না, এর জন্য এটার নাম কি সাধারণ কর্মধারয়। এর জন্য এটা কি সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় জাস্ট ব্যাস বাক্যে কি হবে? যে, যা, যিনি, তিনি, এগুলো হবে ব্যাস বাক্যে। কি হবে? যে, যা, যিনি, তিনি। যদি যে, যা, যিনি, তিনি হয় তাইলে এটা কি সাধারণ কর্মধারয়। আর সাধারণ কর্মধারয় কি বলছি? সাধারণ কি বোঝাবে? তুলনা বোঝাবে। সাধারণ একটা তুলনা বোঝাবে। এখানে বৃহৎ কোনো তুলনা, মাঝখানে কোনো পদ লোপ পাবে না। এবং কি বলছে যে সত্য মিথ্যা একটা তুলনা বোঝাবে না। এখানে কি বোঝাবে না? এখানে দৃশ্য অদৃশ্য বোঝাবে না। সাধারণ একটা তুলনা, দিয়ে সাধারণ একটা তুলনা বোঝায় তাহলে সেটা কি সাধারণ কর্মধারয় সমাস। তাহলে সেটা কি হয়ে যাবে? সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, এবার দেখো লাস্ট, আজকের ক্লাসের লাস্ট, সেটা হচ্ছে নিত্য সমাস। আজকের ক্লাসের লাস্ট কি? নিত্য সমাস। এটাই লাস্ট আজকের ক্লাসের নিত্য সমাস। কি বললাম? নিত্য সমাস। নিত্য সমাসটা কি? যে সমাসের ব্যাস বাক্য হয় না। যে সমাসের কি হয় না? ব্যাস বাক্য হয় না। ব্যাস বাক্য করতে হলে অন্য একটা পদের আশ্রয় নিতে হয়। কি বলছি? নিত্য সমাস কি? যে সমাসের কি হয় না? ব্যাস বাক্য করা যায় না। ব্যাস বাক্য কি করা যায় না। যদি করা যায় বা করতে হয় তাহলে একটা অন্য একটা পদের আশ্রয় নিতে হয়। অন্য একটা পদের কি নিতে হয়? আশ্রয় নিতে হয়। নিয়ে আমাদের কি করতে হয়? সমাসটা ব্যাস বাক্য করতে হয়। সেটা হচ্ছে কি নিত্য সমাস। দেখো এবার এই নিত্য সমাসটা চিনবা কেমনে? সমস্ত পদে, জাস্ট এই কথাগুলো একটু মাথায় রাখবে যে সমস্ত পদে যদি তোমার অন্তর শব্দটা থাকে, কি শব্দ থাকে? অন্তর। সমস্ত পদে যদি মাত্র শব্দটা থাকে, কি শব্দ? মাত্র। সমস্ত পদে যদি টি শব্দটা থাকে, কি শব্দ? টি। তার মানে অন্তর, মাত্র, টি, এই তিনটা তো শব্দ সমস্ত পদে থাকে, তাইলে সেটা হচ্ছে নিত্য সমাস। কে বললাম? যে সমস্ত পদে অন্তর, মাত্র, টি, এই তিনটা শব্দ যদি থাকে তাহলে সেটা কি সমাস? নিত্য সমাস। তাহলে সেটা কি সমাস? নিত্য সমাস। দেখো আমি বললাম যে গৃহান্তর, কি বললাম? গৃহান্তর। তার মানে দেখো এখানে কি আছে? গৃহান্তরের মধ্যে শব্দ শেষে অন্তর আছে। কি আছে? অন্তর আছে। আমি বললাম যে রূপান্তর, কি বললাম? রূপান্তর। তার মানে এই যে রূপান্তর শব্দটা আছে, এই রূপান্তর শব্দে শেষে কি আছে? শেষে আছে কি? এই যে রূপান্তর শব্দটা আছে, এই রূপান্তর শব্দের শেষে কি আছে? অন্তর আছে। কি আছে? অন্তর। তো এই যে অন্তর যদি থাকে তাহলে সেটা কি হবে? নিত্য সমাস। শব্দের শেষে দেখি কি? অন্তর, মাত্র, টি, এই তিনটা শব্দ থাকবে, তাহলে সেটা কি হয়ে যাবে? নিত্য সমাস হয়ে যাবে। তাহলে সেটা কি হয়ে যাবে? নিত্য সমাস। অন্তর, মাত্র, টি। আমি বললাম যে কেবল মাত্র, কি বললাম? কেবল মাত্র। বললাম যে দর্শন মাত্র। তার মানে কি আছে? এই যে মাত্র শব্দটা আছে, মাত্র শব্দটা থাকলে কি? নিত্য সমাস। এই যে টি, আমি বললাম যে মানুষ টি, মানুষ টি, মানুষ টি। তার মানে এই যে কি আছে? টি শব্দটা আছে। যদি টি শব্দটা থাকে তাহলে সেটা কি হবে? নিত্য সমাস। তার মানে কি বললাম? যে সমস্ত পদে যদি অন্তর, মাত্র, টি এগুলো যদি থাকে তাহলে সেটা কি? নিত্য সমাস। একটা অন্তর বাদে, কি বলছি? একটা অন্তর বাদে, এটা একটু মাথায় রাখবা যে একটা অন্তর বাদে সেটা কি হবে? সেটা হচ্ছে তেপান্তর। এই তেপান্তর বাদে বাকি সব অন্তর কি? নিত্য সমাস। কি বললাম? তেপান্তর বাদে, তেপান্তর বাদে, তেপান্তর বাদে বাকি যে অন্তর আছে সব অন্তর কি? নিত্য সমাস। তেপান্তর বাদে বাকি অন্তর কি সমাস? নিত্য সমাস। তেপান্তর বাদে বাকি অন্তর কি সমাস? নিত্য সমাস। তেপান্তর, তেপান্তর হচ্ছে তিন একটা সংখ্যা, তিন একটা কি সংখ্যা এবং পরপদ প্রদান করে, এর জন্য এটা হচ্ছে দ্বিগু সমাস। এটা হচ্ছে কি সমাস? দ্বিগু সমাস। তার মানে তেপান্তর বাদে বাকি যে অন্তর আছে সব অন্তরে কি? নিত্য সমাস। কেবলমাত্র, রাইট। কি বলছি? তেপান্তর বাদে বাকি যে অন্তর আছে সব অন্তর কি সমাস? নিত্য সমাস। তেপান্তর বাদে বাকি যে অন্তর আছে সব অন্তর কি সমাস? নিত্য সমাস। আর দেখো ব্যাস বাক্য, দেখো এই যে গৃহান্তর, তাহলে অন্য গৃহ, কি গৃহ? অন্য গৃহ। রূপান্তর, অন্য রূপ, ঠিক আছে? কেবলমাত্র, ঠিক আছে? দর্শন মাত্র। তো এইগুলো যদি থাকে মানুষটি, তো এইরকম শব্দ থাকলে সেটা হয়ে যাবে কি? নিত্য সমাস। নিত্য সমাসে আরো আছে একটা, সেটা হচ্ছে 92। 92, এটা মাথায় রাখবো যে 92। 92টা কি সমাস? নিত্য সমাস। 92টা কি সমাস? নিত্য সমাস। 92টা কি সমাস? নিত্য সমাস। তার মানে কি বললাম? অন্তর, মাত্র, টি। যদি অন্তর, মাত্র, টি এই কথাগুলো উল্লেখ থাকে, এই কথাগুলো যদি সমস্ত পদে থাকে, কোথায় থাকে? সমস্ত পদে থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? নিত্য সমাস। তাহলে সেটা কি হয়ে যাবে? নিত্য সমাস। ঠিক আছে? তাহলে সেটা কি? নিত্য সমাস। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ক্লাসটা কতটুকু বুঝতে পারছো? একটু পরে আমি কি একটা পোস্ট দিব, ওই পোস্টের মধ্যে তোমরা যদি কোনো সমস্যা থাকে, আমি ক্লাস থেকে বের হয়ে কি একটা পোস্ট দিব, যে পোস্টে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা জানাবা যে ভাই যে ক্লাসটা যে
কোনো যদি সমস্যা থাকে তাহলে সমস্যাগুলো সমাধান করে দেবো, যে ভাই এই এক্সাম্পলটা সমস্যা ছিল বা ক্লাস কেমন হয়েছে ওই বিষয়ে তোমরা কি রেসপন্স করবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।